তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে আসলাম নাম্বার সিস্টেমের পার্ট 3 নিয়ে, যেখানে আমরা শিখছিলাম সংখ্যা শ্রেণীবিন্যাস। ওকে, তো আজকেই আমাদের সংখ্যা শ্রেণীবিন্যাসের লাস্ট ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতেই তোমাদের সংখ্যা শ্রেণীবিভাগ কিন্তু শেষ করে দেবো আমি। নেক্সট দিন থেকে তোমাদের শুরু হবে ইউনিট ডিজিট বা একক অঙ্ক। ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়বো হচ্ছে পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। দেখো, পারফেক্ট নাম্বার বাংলা টার্মটা কিন্তু মনে রাখার দরকার নেই, তোমরা ইংলিশ টার্মটা মনে রাখবে পারফেক্ট নাম্বার। তো পারফেক্ট নাম্বার আমরা কাকে বলবো? ইফ দ্য সাম অফ অল দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার এক্সেপ্ট দ্যাট নাম্বার ইজ ইকুয়াল টু দ্য গিভেন নাম্বার, দেন দ্যাট নাম্বার ইজ কল্ড আ পারফেক্ট নাম্বার। বাংলায় কি বলেছে? যদি কোনো সংখ্যার সকল উৎপাদকের যোগফল ওই সংখ্যাটি ছাড়া প্রদত্ত সংখ্যার সমান হয়, তাহলে সেই সংখ্যাটিকে একটি নিখুঁত সংখ্যা বলা হয়। এবার তোমরা অনেকেই সংখ্যাটা পড়ি কিন্তু বুঝে গেছো পারফেক্ট নাম্বার কি জিনিস, বাট যারা বোঝোনি, দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো আমি 2 নিলাম, ঠিক আছে, 2। এবার তোমরা বলো যে 2 এর কি কি ফ্যাক্টর হয়, মানে 2 সংখ্যাটা কি কি দিয়ে কাটে। একটা হয় তোমার 1 আর 2, ঠিক আছে। তারপর ধরো 3, 3 সংখ্যাটা কি কি দিয়ে কাটে? 1 আর 3, প্রাইম নাম্বার যেহেতু। তারপরে 4 সংখ্যাটা ধরো, তুমি 4 সংখ্যাটা কি কি দিয়ে কাটে? 1, 2 আর 4, মানে এগুলোর ফ্যাক্টর। তারপরে 5, 5 এর ফ্যাক্টর কি কি হয়? 1 আর 5, ঠিক আছে। তারপর 6 এর ফ্যাক্টর কি কি হয়? 6 সংখ্যাটা 1 দিয়েও কাটে, 2 দিয়েও কাটে, 3 দিয়েও কাটে, আবার 6 দিয়েও কাটে, ঠিক আছে। এবার তোমরা দেখো এখানে জিনিস, যে এখানে কি বলেছে, যে যদি কোনো সংখ্যার সকল উৎপাদকের যোগফল, এগুলো তো এক একটা উৎপাদক, ঠিক আছে, এগুলো একটা উৎপাদক, মানে ফ্যাক্টরের বাংলা টার্ম হচ্ছে উৎপাদক। কি বলেছে? যদি কোনো সংখ্যার সকল উৎপাদকের যোগফল ওই সংখ্যাটি ছাড়া, ঠিক আছে। এবার তোমরা দেখো, এই 2 এর উৎপাদক দেখো দুটো আছে, 2 এর উৎপাদক দুটো আছে, মানে 2 এর ফ্যাক্টর দুটো আছে, 1 আর 2। এবার দেখো কি বলেছে, ওই সংখ্যাটি ছাড়া, তাহলে এই সংখ্যাটা আমি বাদ দিয়ে দেবো। এই সংখ্যাটা ছাড়া মানে কি 1 আসছে, তাহলে 1টা কি 2 এর সমান হচ্ছে? 2 এর সমান হচ্ছে না, তার মানে এইটা একটা পারফেক্ট নাম্বার নয়। ক্লিয়ার? তারপর দেখো 3টা, দেখো 3 এর কি কি ফ্যাক্টর আছে? 3 এর দেখো দুটো ফ্যাক্টর, 1 আর 3। এবার বলেছে ওই সংখ্যাটা ছাড়া, তাহলে এই সংখ্যাটা আমি বাদ দিয়ে দেবো। এই সংখ্যাটা বাদ দিয়ে কি আছে? 1 আছে, 1 কি 3 এর সমান? তাহলে হচ্ছে না, তাহলে এটাও একটা পারফেক্ট নাম্বার নয়। 4 সংখ্যাটা দেখো, 4 সংখ্যাটা আমার 3টে উৎপাদক বা 3টে ফ্যাক্টর। এবার সেই সংখ্যাটা ছাড়া, মানে এই সংখ্যাটা আমি ফার্স্টেই বাদ দিয়ে দেবো, ঠিক আছে, 4টাকে ফার্স্টেই বাদ দিয়ে দেবো। এবার কি কি পড়ে আছে? 1 আর 2 পড়ে আছে। আচ্ছা, 1 আর 2 এ যোগ করলে কি 4 আসছে? 1 আর 2 যোগ করলে তো 3 আসছে, 4 তো আসছে না, সমান হচ্ছে না, তাহলে এইটাও কিন্তু একটা পারফেক্ট নাম্বার নয়। ক্লিয়ার? এবার 5 এর ফ্যাক্টর দেখো, 5 এর দুটো ফ্যাক্টর, একটা 1 আর 5। যদি আমি সেই সংখ্যাটাকে বাদ দিই, 5টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে আছে? আবার 1 পড়ে আছে। আচ্ছা, 1 আর 5 কি সমান? সমান তো নয়, তাহলে এইটাও কিন্তু একটা পারফেক্ট নাম্বার নয়। এবার তুমি 6টাকে খেয়াল করো, দেখো সেই সংখ্যাটা ছাড়া, তাহলে ফার্স্টে 6 এর ফ্যাক্টর করছি আমি, 6টাকে বাদ দিয়ে দেবো। 6টাকে বাদ দিয়ে দিলাম। এবার কি কি পড়ে আছে? দেখো 1 2 3 পড়ে আছে, তাহলে 1 2 3 যোগ করলে কত হয়? 1 প্লাস 2 প্লাস 3 যোগ করলে দেখো 6 হয়। আর 6টা দেখো এর সঙ্গে সমান, তার মানে এইটা হচ্ছে 6 হচ্ছে একটা পারফেক্ট পারফেক্ট নাম্বার। 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো 28, 28 সংখ্যাটার ফ্যাক্টর কি কি হয়? 28 এর ফ্যাক্টর বা উৎপাদক কি কি হয়, মানে 28 সংখ্যাটা, 28 সংখ্যাটা কি কি দিয়ে কাটে? 1 দিয়ে কাটে, 2 দিয়ে কাটে, 3 দিয়ে কাটে না, 4 দিয়ে কাটে, আবার 7 দিয়ে কাটে, 14 দিয়ে কাটে, আর দেখো 28 দিয়ে কাটে। এবার কি বলেছে? সেই সংখ্যাটি ছাড়া দেখো এক্সেপ্ট দ্যাট নাম্বার, যখন আমরা পারফেক্ট নাম্বার নির্ণয় করব, যখন হিসাব করব, তখন সেই সংখ্যাটা বাদ দিতে হবে। তার মানে আমি 28 এর ফ্যাক্টর করছি, আমি 28টাকে বাদ দেবো। ক্লিয়ার হলো? এবার দেখো 28 বাদ দিয়ে আমার কি কি পড়ে আছে? 1 পড়ে আছে, 2 পড়ে আছে, 4 পড়ে আছে, 7 পড়ে আছে, 14 পড়ে আছে। এবার এইগুলো সব যোগ করে দেখো তো 28 হচ্ছে কিনা। 14 আর সাথে যোগ করলে 21, 21 আর 4-এ 25, 25 আর 2-এ 27, 27 আর 28। দেখো এইগুলো যদি টোটালটা আমি যোগ করি, টোটালটা যোগ করে আমার কিন্তু 28 আসছে। আর 28 দেখো 28 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে এইটা একটা কি? এটা একটা পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো এখানে এই কথাটাই বলেছে, যে যদি কোনো সংখ্যার সকল উৎপাদকের যোগফল ওই সংখ্যাটি ছাড়া, মানে যার তুমি উৎপাদক নির্ণয় করছো সেই সংখ্যাটা ছাড়া, সেই সংখ্যাটা ধরলে কিন্তু হবে না, ওই সংখ্যাটি ছাড়া প্রদত্ত সংখ্যার সমান হয়, তাহলে সেই সংখ্যাটিকে একটি নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার বলা হয়। ঠিক আছে, এখানে এক্সাম্পলটা দেখে নাও কি কি আছে। 6, 28, 496, 8128, এগুলো হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে দেখো দিয়ে দিয়েছে, আমি যেটা দেখালাম 28-এর উদাহরণটা এখানে দিয়েছে। ফ্যাক্টর অফ 28, 28-এর ফ্যাক্টর কি কি হয়? 1 2 4 7 14। 28টা নিয়ে নিই, কারণ
সেই সংখ্যাটি ছাড়া, দেখো ওই সংখ্যাটি ব্যতীত, ওই সংখ্যাটা নিলে কিন্তু হবে না। তাহলে 28-এর ফ্যাক্টর কি হয়? 1 2 4 7 14। এবার দেখো 1 2 4 7 14 যোগ করলে আসছে আমার 28, 28। তাহলে দাস 28 ইজ এ পারফেক্ট নাম্বার। নোট 6 ইজ এ স্মলেস্ট পারফেক্ট নাম্বার। তোমার পরীক্ষায় প্রশ্ন পড়তেই পারে যে স্মলেস্ট পারফেক্ট নাম্বার কাকে বলে, তখন তুমি বলবে 6। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট পেজ। আচ্ছা, এবার দেখো ইভেন অ্যান্ড অড নাম্বার। তো ইভেন অ্যান্ড অড নাম্বার বাংলা টার্ম হচ্ছে জোড় এবং বিজোড় সংখ্যা। তো আশা করছি তোমরা প্রত্যেকে জানো জোড় এবং বিজোড় সংখ্যা কি জিনিস। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তাকে আমরা জোড় সংখ্যা বলি। তোর জোড় সংখ্যাটা আলাদা করে আর বোঝানোর কিছু নেই, জোড় সংখ্যাটা তোমরা প্রত্যেকে জানো। আমি শুধু এখানে জাস্ট একবার রিডিং করে নিচ্ছি কি লেখা আছে। দেখো, এনি ইন্টিজার হুইচ অন ডিভিশন বাই 2 গিভস 0 অ্যাজ দ্য রিমাইন্ডার। মানে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি 0 ভাগশেষ থাকে সেক্ষেত্রে আমি তাকে ইভেন নাম্বার কিন্তু বলবো। ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি 0 ভাগশেষ থাকে তাকে আমরা জোড় সংখ্যা বলবো। প্রত্যেকে জোড় সংখ্যা মানে জানো, আমি কিন্তু আর ডিটেলসে বলছি না। এক্সাম্পল দেখতে পাচ্ছ, 0 থেকে শুরু হচ্ছে, 0 2 4 6 8। তার মানে 0 হচ্ছে সব থেকে ছোট জোড় সংখ্যা। ঠিক আছে? জোড় সংখ্যা শুরু হচ্ছে কি থেকে? 0 থেকে। সবসময় মনে রাখবে 0 হচ্ছে সব থেকে ছোট ইভেন নাম্বার। তোমার পরীক্ষার প্রশ্ন পড়তেই পারে যে স্মলেস্ট ইভেন নাম্বার কোনটা, তখন তুমি বলবে 0। ক্লিয়ার হলো? চলো নেক্সট পেজ। তো এবার এখানে দেখো আছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা। তো এটাও আর আলাদা করে বোঝানোর কিছু নেই, তোমরা প্রত্যেকে জোড় বিজোড়টা খুব ভালোভাবে বোঝো। তাই জন্য এটা আমি ডিটেলস আর কিছু বলছি না, জাস্ট এখানে রিডিং করে নিচ্ছি কি আছে। যে এনি ইন্টিজার হুইচ অন ডিভিশন বাই 2 গিভস 1 অ্যাজ দ্য রিমাইন্ডার ইজ কল্ড অ্যাজ অ্যান অড নাম্বার। যে কোনো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি এক ভাগশেষ পাওয়া যায় তাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। এক্সাম্পল গিয়েছে 1 3 5 7। মানে যে কোনো সংখ্যাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 1 থাকে তাহলে সেটাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা কোনখান থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে। 1 3 5 7 9 11 13, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। সব থেকে ছোট বিজোড় সংখ্যা স্মলেস্ট অড নাম্বার কি? 1। ঠিক আছে? ক্লিয়ার হলো? চলো নেক্সট পেজ। এবার এখানে দেখো কি আছে, ডিফারেন্স বিটুইন আর রেশনাল নাম্বার অ্যান্ড অ্যান ইরেশনাল নাম্বার। একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে বেসিক্যালি কি বলেছে যে একটা মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য কি হয়, রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি। তো এটা এখানে বলা আছে যে দ্য ডেসিমেল এক্সপেনশন অফ এ রেশনাল নাম্বার ইজ আইদার টার্মিনেটিং অর নন টার্মিনেটিং বাট রিপিটিং। এর মানেটা কি বলতে চেয়েছে যে যে কোনো একটা রেশনাল নাম্বার, দেখো রেশনাল নাম্বার আমরা কাকে বলবো? যাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাদের আমরা রেশনাল নাম্বার বলবো। এবারে রেশনাল নাম্বারটা দুই প্রকারের হয়, মনে রাখবে। একটা হলো টার্মিনেটিং এবং আরেকটা হলো নন টার্মিনেটিং বাট রিপিটিং। এবার জিনিসটা কি তোমরা অনেকেই বুঝতে পারছো না, মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট জিনিসটা কি ভালো করে বোঝো। দেখো টার্মিনেটিং মানে কি? টার্মিনেটিং মানে হলো যে ভগ্নাংশের শেষ আছে, মানে যে ভগ্নাংশটা মিলে যায়, এক সময় গিয়ে মিলে যায়, সেটাকে টার্মিনেটিং বা বাংলায় বলে সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? বাংলায় বলে সসীম দশমিক সংখ্যা। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো আমি বললাম যে 1/2। এবার দেখো 1/2 কি? একটা রেশনাল নাম্বার, পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। এবার 1/2টা দেখো আমি ভাগ করলে কত আসবে আমার? দশমিকে করলে 0.5 আসবে। এবার 0.5 দেখো কি এক টাইম গিয়ে 5-এর কাছে গিয়ে মিলে যাচ্ছে, 5-এ গিয়ে মিলে যাচ্ছে। তার মানে এটা কি? এটা হচ্ছে টার্মিনেটিং, মানে হচ্ছে সসীম দশমিক সংখ্যা। বাংলাটা লিখে দিচ্ছি, সসীম। বাংলাটা তোমাদের মনে রাখার দরকার নেই, ইংলিশ টার্মটাই মনে রাখবে। তো আমি লিখে দিলাম সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদের আরো একটা ধরো এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম যে 9/4। এবার দেখো এই 9/4 কি? পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। এবার দেখো এটা যদি ভাগ করি তাহলে কত আসবে ভালো করে দেখো, আমি ভাগটা করে তোমাদের দেখাচ্ছি। ধরো এটা যদি ভাগ করি আমি, ঠিক আছে, তাহলে দেখো 4 2 8, 1 থাকলো এখানে, দশমিকের জন্য 10 হলো। 4 2 8, 2 নামলো, দশমিকের জন্য 0 হলো। 4 5 20। দেখো এক সময় গিয়ে কিন্তু এটা মিলে গেল, 5-এ গিয়ে মিলে গেল। তার মানে যখনই মিলে যাচ্ছে তোমার, যখনই তোমার ভগ্নাংশটা মিলে যাচ্ছে তখনই আমরা সেটাকে বলবো টার্মিনেটিং। টার্মিনেটিং। ক্লিয়ার হলো? তাহলে বুঝতে পারলে টার্মিনেটিং কোনটা। তো আমি কি বলেছিলাম, রেশনাল নাম্বারের দুটো ভাগ, একটা টার্মিনেটিং, দেখো এটা লেখা আছে, একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা হচ্ছে নন টার্মিনেটিং বাট রিপিটিং। এবার নন টার্মিনেটিং বাট রিপিটিং জিনিসটা কি? ধরো আমি তোমায় বললাম 1/3।
এবার তোমরা যদি 1/3টাকে ভাগ করতে থাকো তাহলে দেখবে এরকম আসবে 0.3333 চলতেই থাকবে, কোনো শেষ হবে না। তো যখনই কোনো শেষ হবে না, যখনই চলতেই থাকবে মানে কোনো জায়গায় মিলবে না, ঠিক আছে, তুমি তুমি যদি 1/3 যদি তুমি দশমিকে আনো দেখবে কখনোই মিলবে না, চলতেই থাকবে, অসীম সংখ্যক পর্যন্ত চলতেই থাকবে। তো সেই দশমিক সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, বা ইংলিশে আমরা বলি নন টার্মিনেটিং। বাট একটা জিনিস দেখো, এখানে আছে নন টার্মিনেটিং বাট রিপিটিং। দেখো রিপিটিং মানে কি? দেখো তিনটা দেখো বারবার রিপিট হচ্ছে। রিপিটিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। এখানে দেখো 0.3333 মানে তিনের জায়গায় কিন্তু আর অন্য কিছু আসবে না, তিনই আসবে, তিন 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 আসতে থাকবে, বুঝতে পেরেছো? বাট যেটা আমাদের ইরেশনাল নাম্বার আছে, দেখো এখানেই বলে দেওয়া আছে, দেখো লেখা আছে whereas the decimal expansion of an irrational number is non terminating and non repeating। ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে কি হয়? নন টার্মিনেটিং মানে কোনোদিন তো শেষ হবেই না, তার সাথে নন রিপিটিং মানে কোনো প্যাটার্নের মিল থাকবে না, বুঝতে পারলে? যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে 1/3টাকে তুমি যখন দশমিকে আনবে দেখবে 0.3333 আসবে। তো তো এটা দেখো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, মানে দেখো তিন 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 আসতে থাকবে, একটা প্যাটার্নে চলছে। বাট যখন ইরেশনাল নাম্বার হবে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না, হঠাৎ করে ধরো 5 চলে এলো, হঠাৎ করে 2 চলে এলো, মানে 1 5 2 4 6 7 8 3 5 এরকম মিল থাকবে না কোনো, আর কি, বুঝতে পারলে? তো তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা বা অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি, বুঝতে পারলে? তো এবার আরো ভালো করে বুঝবে, দেখো এবার এই পেজটা দেখো, এই পেজটাই কিন্তু একদম পুরো ডিটেলসে দেওয়া আছে। কি দেওয়া আছে? রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের দুটো ভাগ, কি একটা হচ্ছে টার্মিনেটিং, একটা হচ্ছে নন টার্মিনেটিং বাট রিপিটিং। তোমরা কিন্তু বাংলা টার্মটা মনে রাখবে না, ওকে, তোমরা ইংলিশ টার্মটা মনে রাখবে, ঠিক আছে? দেখো রেশনাল নাম্বারে কি বললাম, দুটো ভাগ, একটা টার্মিনেটিং মানে যেটা একসময় গিয়ে মিলে যাবে, আর একটা কি আছে, নন টার্মিনেটিং বাট রিপিটিং মানে কিছু ভগ্নাংশ আছে যেখানে তোমার ভাগটা মিলবে না বাট রিপিটিং থাকবে, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, বুঝতে পারলে? রেশনাল নাম্বারের দুটো ভাগ। দেখো ওটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে এখানে দেওয়া আছে যে 1/2, 1/2টাকে যদি ভাগ করি আমি দশমিকে আনি তাহলে দেখবে 0.5 আসবে, মানে মিলে যাবে, ঠিক আছে? আবার দেখো 1/4 এটাকে যদি আমি দশমিকে আনি দেখবে 0.25 আসবে, মিলে যাবে। তারপর দেখো 1/5 মানে কত? 0.2। 1/8 মানে কত? 0.125। দেখো তোমাদের আমি এটা করে দেখাচ্ছি, ধরো আমি 1/8টাকে নিচ্ছি, তার মানে আমি ভেতরে 1 লিখবো, বাইরে 8 লিখবো, তাহলে আমি ভাগ করছি 0. তাহলে একটা শূন্য হলো, 8 1 8 হলো, ঠিক আছে? তাহলে 2 নামলো, এখানে দশমিকের জন্য 0 নামলো, 8 2 16 হলো, 4 নামলো, দশমিকের জন্য 0 হলো, 8 5 40 হলো। দেখো মিলে গেল, মিললো তো, মানে 5-এ গিয়ে আমার মিললো। তাহলে যখনই মিলে যাচ্ছে সেটা আমার কি হয়েছে? টার্মিনেটিং হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা কি বলেছে? নন টার্মিনেটিং বাট রিপিটিং মানে তোমার ভাগটা মিলবে না কিন্তু রিপিট হবে, বারবার রিপিট হবে, সংখ্যা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। যেমন তোমরা দেখো, তুমি যদি 1/3টাকে ভাগ করতে থাকো দেখবে 0.3333 আসতেই থাকবে, মানে ভাগটা কিন্তু মিলবে না বাট তিনটা কিন্তু বারবার রিপিট করবে, সেই কারণে এটাকে বলা হয় রিপিটিং বাট নন টার্মিনেটিং, মানে শেষ হবে না কিন্তু রিপিট করবে। ক্লিয়ার? সেই কারণেই দেখো এতগুলো 3 লেখা তো সম্ভব নয়, সেই কারণে এটাকে শর্ট করে লেখা হয় 0.33 এর মাথায় বার। বুঝতে পেরেছো? এটা অনেকেই জানো যে যখনই যে জিনিসটা রিপিট করবে, যে জিনিসটা রিপিট করবে আমি তার মাথায় বার দেবো, বুঝতে পেরেছো? যেমন যেখানে 3টা রিপিট করছে তাহলে আমি 3-এর মাথায় বার দিলাম। ক্লিয়ার? 3-এর মাথায় বার দিলাম। আবার দেখো তুমি যখন 1/6টাকে ভাগ করবে, 1/6টাকে দেখবে ভাগ করে যখন তুমি দশমিক আনতে যাবে তখন দেখবে কি আসবে? 0.16666, মানে 6টা কিন্তু বারবার রিপিট হবে, 6টা বারবার রিপিট হবে। তাহলে আমি কিসের মাথায় দেবো বারটা? 6-এর মাথায় দেবো, বুঝতে পারলে? যে সংখ্যাটা রিপিট হবে, দেখো একটা কিন্তু এখানে রিপিট হয়নি, একটা রিপিট হয়নি, যে সংখ্যাটা রিপিট হবে তার মাথায় আমি বার দেবো, বুঝতে পারলে? তারপরে দেখো যদি তুমি 1/9 থেকে, যদি তুমি 1/9টাকে দশমিকে আনতে যাও দেখবে আসবে 0.1111, ওয়ানটা দেখবে বারবার রিপিট করবে, এই ওয়ানটা বারবার রিপিট করবে। তাহলে দেখো আমি বারটা কিসের মাথায় দেবো? 1-এর মাথায়, মানে যে সংখ্যাটা রিপিট হবে শুধুমাত্র সেই সংখ্যাটার মাথায় কিন্তু আমি বার দেবো। ক্লিয়ার? তারপরে দেখো 1/11 এইটাকে যদি আমি দশমিকে আনি তাহলে কি আসবে দেখবে 0.090909, মানে 09টা বারবার কিন্তু রিপিট করবে, তাহলে দেখো আমি 09-এর মাথায় কিন্তু বার দেবো, বুঝতে পারলে? আবার দেখো তুমি যদি 1/7টাকে দশমিকে আনতে যাও দেখবে কি হবে? অনেকক্ষণ পর কিন্তু সংখ্যা রিপিট করবে, যেমন 0.142857 পর্যন্ত আসবে, তারপর আবার আসবে 142857, তারপর আবার আসবে 142857, মানে 142857 এই পুরোটা একসাথে কিন্তু রিপিট হচ্ছে, সেই কারণে এই পুরোটার মাথায় কিন্তু আমি বার দিয়ে দেবো, বুঝতে পেরেছো?
তোমরা কিন্তু এটা গুগলে সার্চ করে দেখে নেবে, দেখবে 142857 বার রিপিট করবে। তো এই দেখো এই 142857 এই পুরোটা রিপিট করছে বলে আমি এই পুরোটার মাথায় বার দিলাম, বুঝতে পারলে? তো এইগুলো কি বলা হয়, নন টার্মিনেটিং বাট রিপিটিং। তো একবার ছোট করে বলে দিই যে রেশনাল নাম্বারের দুটো ভাগ, একটা হচ্ছে টার্মিনেটিং, একটা হচ্ছে নন টার্মিনেটিং বাট রিপিটিং। এবার দেখো টার্মিনেটিং কোনগুলো, যে ভগ্নাংশগুলো মিলে যায়, যে ভগ্নাংশগুলো এক জায়গায় গিয়ে মিলে যায় সেগুলোকে বলা হয় টার্মিনেটিং। এবার নন টার্মিনেটিং বা রিপিটিং কাকে বলে, যে যে ভগ্নাংশগুলো কোনো সময় মিলবে না, মানে কোনোভাবেই মিলবে না, বাট রিপিট করবে, মানে যে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, সেই সংখ্যাগুলোকে আমরা নন টার্মিনেটিং বাট রিপিটিং বলবো। আশা করছি পুরো ক্লিয়ার। চলো এবার নেক্সট পেজ। দেখো এখানে কি বলা আছে, ইউরেশনাল নাম্বারস আর নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। আমি তোমাদের আগেই বলেছি যে ইউরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা হলো সেটা নন টার্মিনেটিং নন রিপিটিং। মানে নন টার্মিনেটিং মানে হচ্ছে শেষ তো হবেই না, মানে কোনোদিনও শেষ হবে না, তার সাথে কি নন রিপিটিং মানে কোনো নির্দিষ্ট প্যাটার্নও ফলো করবে না। যেমন ধরো পাই, তোমরা পায়ের ভ্যালুটা চেক করবে, কি আসবে 3.141591, মানে আসতেই থাকবে, কোনো রিপিট, কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। যেমন তুমি রুট টুটা দেখো, রুট টু এর ভ্যালু কি হয় 1.414, এরপর দেখবে মানে অন্য অন্য সংখ্যা আসবে, প্রত্যেকবার অন্য অন্য সংখ্যা আসবে, কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না। তারপর তুমি রুট থ্রি এর ভ্যালুটা তুমি গুগলে চেক করে নেবে, রুট থ্রি ভ্যালুটা দেখবে 1.732, তারপর দেখবে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না, হঠাৎ হঠাৎ যে কোনো খুশি নাম্বার কিন্তু চলে আসবে, যা খুশি নাম্বার আসবে, তুমি প্যাটার্ন খুঁজে পাবে না। ধরো যে কোনো একটা সংখ্যা আমি তার দশমিকটা ভাঙার পর পেলাম 1.25317928 1, দেখো এটা কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে না। তো সেরকমই হয় অ্যাকচুয়ালি, অমূলত সংখ্যা যেটা হয় সেটা এরকম টাইপেরই হয়, কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে না, বুঝতে পারলে? এটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো আশা করছি তোমাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কোনটা মূলত এবং কোনটা অমূলত, তাদের মধ্যে ডিফারেন্সটা কি, একদম 100% ক্লিয়ার। চলো নেক্সট পেজ। এবার দেখো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের শেখাবো, সেটা কি না, হাউ টু চেক ওয়েদার আ রেশনাল নাম্বার ইজ টার্মিনেটিং অর নন টার্মিনেটিং। একটি মূলত সংখ্যা সমাপ্তিমূলক নাকি অসমাপ্তিমূলক তা কিভাবে পরীক্ষা করবেন। ধরো তোমাকে একটা ভগ্নাংশ দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো যে এই ভগ্নাংশটা টার্মিনেটিং নাকি নন টার্মিনেটিং আমাকে বলো। মানে এই ভগ্নাংশটা কি এক টাইম গিয়ে মিলে যাবে নাকি মিলবে না, চলতেই থাকবে। তখন তোমরা কি করবে, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে প্রথমে দেখুন যে মূলত সংখ্যাটি তার সরলতম আকারে আছে কিনা। ধরো তোমাকে কোনো একটা ভগ্নাংশ দিল 4/6, বাট এই 4/6টা দেখো এটা কিন্তু তার সিম্পলেস্ট ফর্মে বা সরলতম আকারে কিন্তু নেই। তো এটাকে যদি আমি সরলতম আকারে আনতে যাই তাহলে কি করতে হবে, আমাকে 2 দিয়ে কাটাকুটি করতে হবে, 2 দুগুণে 4, 2 তিনে 6, তাহলে 2/3 হচ্ছে এর সিম্পলেস্ট ফর্ম। মানে কোনো একটা ভগ্নাংশ আগে তোমায় যখন দেবে, তুমি সবার ফার্স্টে সেটা কাটাকুটি করে নেবে, যতক্ষণ পর্যন্ত কাটাকুটি হয় ততক্ষণ পর্যন্ত তুমি কাটাকুটি করে নিলে, ঠিক আছে? দেখো ওটা এখানে বলেছে যে যদি এটি তার সরলতম আকারে না থাকে তবে এটিকে তার সরলতম আকারে রূপান্তর করুন। মানে যখন কোনো একটা ভগ্নাংশ তোমাকে দেবে, তোমার সব থেকে ফার্স্ট কাজ হলো যে কাটাকুটি করা, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কাটাকুটি হয় ততক্ষণ পর্যন্ত কাটাকুটি করবে, কাটাকুটি করে তার সিম্পলেস্ট ফর্মে বা সরলতম আকারে নিয়ে আসলে, ঠিক আছে? আচ্ছা এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে তারপর হরটির মৌলিক গুণনীয়ক নির্ণয় করো এবং পরীক্ষা করো যে হরটি কোন মৌলিক সংখ্যা দিয়ে তৈরি। তোমাকে ফার্স্টে ভগ্নাংশ দিল, তুমি কাটাকুটি করলে, কাটাকুটি করার পর হরে যেটা থাকবে, হরে যে সংখ্যাটা থাকবে সেটা তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। মানে কি, তার যে মৌলিক উৎপাদক থাকে একটা সংখ্যা, ধরো তোমাকে দিলাম যে আমি ধরো একটা সংখ্যা বললাম যে 9, 9-এর মৌলিক উৎপাদক কি হয় 3 × 3, মানে তোমার হরে যে সংখ্যাটা থাকবে সেটা তোমাকে মৌলিক উৎপাদক নির্ণয় করতে হবে, ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, যদি এটি 2 বা 5 ব্যবহার করে তৈরি করা হয় তবে এটি সমাপ্তিমূলক। মানে হলো যদি হরটার মধ্যে শুধু 2 আর 5 থাকে, অথবা শুধু 2 বা শুধু 5, বুঝতে পারলে? একটা কি হতে পারে, শুধু 2 থাকতে পারে হরের মধ্যে, অথবা শুধু 5 থাকতে পারে, অথবা 2 আর 5 থাকতে পারে। শুধুমাত্র এই তিনটে কেসের ক্ষেত্রেই তোমার ভগ্নাংশটা সমাপ্তিমূলক বা টার্মিনেটিং হবে, ক্লিয়ার হলো? কি বললাম আমি আবার একবার বলছি, যে কোনো একটা ভগ্নাংশ তোমায় দিল, তুমি সবার ফার্স্ট সেটাকে কাটাকুটি করলে, কাটাকুটি করার পর হরের কি করবে, হরের উৎপাদকগুলো নির্ণয় করবে, হরের যে মৌলিক উৎপাদক আছে সেগুলো তুমি নির্ণয় করবে, মানে এই হরটা কি কি দিয়ে কাটে নির্ণয় করলে, নির্ণয় করার পর দেখবে যে তার মৌলিক উৎপাদকের মধ্যে শুধুমাত্র 2 থাকতে হবে, অথবা শুধুমাত্র 5 থাকতে হবে, অথবা 2 আর 5 থাকতে হবে। এই তিনটে কেস যখন হবে সেক্ষেত্রে ভগ্নাংশটা টার্মিনেটিং বা সমাপ্তিমূলক হবে।
এবার নেক্সট কি বলেছে, যদি 2 বা 5 ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যায় ব্যবহার করা হয় তবে এটি অসমাপ্তিমূলক। মানে 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা ঢুকে যায়, যে কোনো সংখ্যা ঢুকতে পারে, 2 আর 5 ছাড়া যদি অন্য যে কোনো সংখ্যা ঢুকে যায়, সেক্ষেত্রে ওই ভগ্নাংশটা কি হয়ে যাবে, নন টার্মিনেটিং বা অসমাপ্তিমূলক। বুঝতে পারলে? তো এবার এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তুমি এখানে চেক করো, এখানে টার্মিনেটিং এর ঘরটা চেক করো, টার্মিনেটিং এর ছকটা চেক করো। এখানে কি আছে, 1/2। দেখো 2 এর মধ্যে শুধুমাত্র 2 আছে, 4 এর মধ্যে দেখো শুধুমাত্র 2 আছে, 5 এর মধ্যে দেখো শুধুমাত্র 5 আছে, ঠিক আছে। 8 এর মধ্যে দেখো শুধুমাত্র 2 আছে, 2 ছাড়া আর অন্য কিছু আছে নেই। 10 এর মধ্যে দেখো 2 আছে আর 5 আছে। 20 এর মধ্যেও দেখো 2 আছে আর 5 আছে। মানে 2 আর 5, 20 টাকা আমি কিভাবে লিখতে পারি, 20 টাকা আমি লিখতে পারি তো, যে 4 ইন্টু 5 মানে 2 স্কোয়ার ইন্টু 5 লিখতে পারি, তাই না? 20 টাকা লিখতে পারি তো, 2 স্কোয়ার ইন্টু 5। দেখো এখানে শুধু 2 আর 5 ছাড়া কিন্তু অন্য কিছু নেই। তো আমি কি বললাম, যখনই 2 অথবা 5 অথবা 2 আর 5 থাকবে, সেক্ষেত্রে আমার ভগ্নাংশটা হয়ে যাবে টার্মিনেটিং। মানে সেই ভগ্নাংশটা মিলবেই মিলবে, এক সময় গিয়ে মিলতেই হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার দেখো নন টার্মিনেটিংটা দেখা তুমি। এবার তুমি এই ভগ্নাংশটা খেয়াল করে দেখো, এর হরে কি আছে, 3 আছে। তাহলে 3-এর জন্য কিন্তু পুরো ভগ্নাংশটাই আমার নন টার্মিনেটিং হয়ে যাবে। বুঝতে পারলে? 3-এর জন্য পুরো ভগ্নাংশটা আমার নন টার্মিনেটিং হয়ে যাবে। তারপরে দেখো তুমি 1/6 আছে, তো 6 এর মধ্যে কি আছে, 2ও আছে 3ও আছে। বাট আমি কি বললাম, 2 থাকছে থাকুক, বাট তার সঙ্গে যদি অন্য কোনো নাম্বার ঢুকে যায়, সেক্ষেত্রে পুরো ভগ্নাংশটাই আমার নন টার্মিনেটিং হয়ে যায়। ক্লিয়ার? তো এই 3টা কিন্তু, এই ভগ্নাংশটা কিন্তু শেষ হতে দেবে না। যখনই 3 চলে আসলো, এই ভগ্নাংশটা কিন্তু আর মিলবে না, কিছুতেই মিলবে না, ঠিক আছে? আবার তুমি দেখো এই 1/9টা চেক করে দেখো, 9 এর মধ্যে কি আছে, 3 ইন্টু 3 আছে। তো যখনই 3 চলে আসছে, এটা কিন্তু ভগ্নাংশটাকে শেষ হতে দেবে না। আবার দেখো 1/11, দেখো এখানে দেখো 2ও নেই 5ও নেই, অনলি 11 আছে। তাহলে 11 কি করবে, ভগ্নাংশটাকে শেষ হতে দেবে না। বুঝতে পেরেছো? সেম টু সেম ভাবে তুমি 1/7টাকে দেখো, দেখো 7 আছে, এই 7টা কিন্তু ভগ্নাংশটাকে নন টার্মিনেটিং বানিয়ে দেবে। বুঝতে পারলে? মানে কখনোই শেষ হবে না, 7টা কিন্তু শেষ করতে দেবে না, কিছুতেই মিলবে না। বুঝতে পারলে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে একটা ভগ্নাংশ থাকলে সেটাকে আমি কিভাবে বুঝবো যে টার্মিনেটিং নাকি নন টার্মিনেটিং। ক্লিয়ার হলো? এবার তোমরা আমাকে বলো, তোমাদের যদি আমি কোনো ভগ্নাংশ দিই, তোমরা কি বলতে পারবে যে সেটা টার্মিনেটিং কি নন টার্মিনেটিং? আশা করছি এবার বলতে পারবে। চলো এবার অঙ্কে চলো। তো এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, নিচের কোন সংখ্যাটি দশমিক সংখ্যার সমাপ্তি ঘটাচ্ছে না। ইংলিশটা পড়ো, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নন টার্মিনেটিং ডেসিমাল। মানে এই চারটের মধ্যে কোনটা নন টার্মিনেটিং সেটা তোমাকে বলতে হবে। এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক, খুব ইজি। সবাই এটা হোমওয়ার্ক করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আশা করছি তোমরা পারবে। আমি তোমাদের ভালো করে কিন্তু শিখিয়ে দিয়েছি যে কোনটা টার্মিনেটিং ডেসিমেল এবং কোনটা নন টার্মিনেটিং ডেসিমেল। ক্লিয়ার? এবার চলো আমি একটা নিজে তোমাদের করেই দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ এ টার্মিনেটিং ডেসিমেল। আমাকে কি চেয়েছে, টার্মিনেটিং চেয়েছে, মানে আমাকে 2 আর 5 খুঁজতে হবে। আমাকে যদি নন টার্মিনেটিং বলতো, সেক্ষেত্রে আমি কি করতাম, 2 আর 5 ছাড়া অন্য কিছু খুঁজতাম, তাই না? বাট আমাকে বলেছে টার্মিনেটিং, মানে আমি 2 আর 5 খুঁজবো। ক্লিয়ার? আমাকে যদি নন টার্মিনেটিং বলতো, আমি তাহলে 2 আর 5 ছাড়া অন্য সংখ্যা খুঁজতাম। বাট আমাকে বলেছে টার্মিনেটিং ডেসিমেল। আচ্ছা এবার দেখি, দেখো 42, 42-এর মধ্যে কি থাকে, 7 6 42, 7 চলে আসছে, আবার 6-এর মধ্যে 3 চলে আসছে, তাহলে এটাকে তো হবেই না, এটা নন টার্মিনেটিং। ক্লিয়ার? এই 6টা কিন্তু এটাকে শেষ হতে দেবে না। তারপর দেখো 75, 75 মানে কি, 25 ইন্টু 3, তাহলে দেখো 3 চলে আসছে, 3টাও কিন্তু এটাকে শেষ হতে দেবে না, মানে এটাও হচ্ছে নন টার্মিনেটিং। ক্লিয়ার? এবার দেখো 42, 42টা কি, আবার একটা 42, তাহলে কি হলো, এটা সেম দিয়েছে, তাহলে 7 6 42, 6 চলে আসছে, 6টা কিন্তু কখনোই, 6 7, এটা কিন্তু কখনোই এটাকে শেষ হতে দেবে না। তার মানে অপশন ডিও হচ্ছে একটা নন টার্মিনেটিং। ক্লিয়ার? তাহলে এবার অপশন সিটা চেক করো, 128, 128 মানে কি, 2 টু দ্য পাওয়ার 5 মানে 32, 6 মানে 64, 7 মানে 128, মানে 2 টু দ্য পাওয়ার 7 মানে হচ্ছে 128। তাহলে দেখো 128-এর মধ্যে কিন্তু 2 ছাড়া আর অন্য কোনো সংখ্যা নেই। তা আমি কি বলেছিলাম, 3টে ক্ষেত্রে আমাদের টার্মিনেটিং হবে। একটা হচ্ছে শুধু 2 থাকতে পারে, একটা হচ্ছে শুধু 5 থাকতে পারে, আর একটা হচ্ছে 2 আর 5 দুটোই থাকতে পারে। তো এক্ষেত্রে দেখো শুধু 2 আছে, তাহলে অবশ্যই এটা আমার একটা টার্মিনেটিং ডেসিমেল। ক্লিয়ার? এরপরেও কি কার কোনো ডাউট আছে? এরপরেও যদি কারো টার্মিনেটিং আর নন টার্মিনেটিং নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে প্লিজ। ওকে, চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, ইফ রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ রেশনাল দেন
হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কি বলেছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, ব্যাসার্ধ যদি মূলদ সংখ্যা হয় সেক্ষেত্রে কি হবে, নিম্নলিখিত কোনটি সঠিক সেটা আমার চেয়েছে। এখানে দুটো কথা বলেছে, কি কথা, ইটস সারফেস এরিয়া ইজ রেশনাল, মানে এটির পৃষ্ঠের ক্ষেত্রফল মূলদ সংখ্যা, আর একটা বলেছে যে ইটস ভলিউম ইজ রেশনাল, এটির আয়তন হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমরা কি জানি গোলকের এখানে কি বলেছে, আমাকে বলেছে যে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সেটা কি একটা রেশনাল নাম্বার, ব্যাসার্ধ কি রেশনাল, ব্যাসার্ধ বলেছে রেশনাল। ঠিক আছে, এবার কি চেয়েছে যে পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া এর ফর্মুলা কি হয় 4 পাই আর স্কোয়ার, এটা জানি তো আমরা সবাই। এবার তোমরা এখানে খেয়াল করো এই আটটা তো একটা রেশনাল, আটটা হচ্ছে একটা রেশনাল, বাট একটা জিনিস তোমরা দেখো, আমি কি বলেছিলাম পাইটা কি, পাই একটা ইরেশনাল অমূলত সংখ্যা, তাহলে এই পাইটা কি হবে, এটা হবে ইরেশনাল। তাহলে এই আটটা কি, আটটা হচ্ছে রেশনাল, আর পাইটা কি, পাইটা হচ্ছে তোমার ইরেশনাল। তাহলে রেশনালের সঙ্গে যদি ইরেশনাল সংখ্যা গুণ করা হয় সেক্ষেত্রে পুরো সংখ্যাটা কি হয়ে যায়, ইরেশনাল হয়ে যায়, অমূলত হয়ে যায়। অ্যাজ এক্সাম্পল আমি বলছি তোমাকে, ধরো ধরো 2/3, 2/3 একটা রেশনাল নাম্বার। এবার এর সঙ্গে যদি আমি একটা ইরেশনাল নাম্বার ধরো √3 আমি গুণ করে দিলাম, তাহলে সংখ্যাটা কি হবে 2√3/3। তাহলে এই পুরো সংখ্যাটা আমার কি হয়ে যাচ্ছে, এই পুরো সংখ্যাটা হয়ে যাচ্ছে দেখো ইরেশনাল, কারণ এই √3টার জন্য, এই ভগ্নাংশটা কখনোই মিলবে না গো, যার ফলে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে, নন টার্মিনেটিং, নন রিপিটিং, এই √3 জন্য। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা রেশনাল নাম্বারের সঙ্গে একটা ইরেশনাল নাম্বার গুণ করলে পুরো সংখ্যাটাই আমরা একটা ইরেশনাল হয়ে যায়। তাহলে এখানে সেম টু সেম আমরা দেখছি যে যখন আমরা সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করছি সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো আটটা আমরা কি জানি, আটটা তো মূলত সংখ্যা, বাট এই পাইটা তো অমূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার সঙ্গে যখন অমূলত সংখ্যা গুণ হচ্ছে সেক্ষেত্রে আমার পুরো সংখ্যাটা কি হয়ে যাবে, ইরেশনাল হয়ে যাবে, পুরো সংখ্যাটা আমার কি হয়ে যাবে, ইরেশনাল বা অমূলত হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে এক নম্বরটা কি হলো, ইটস সারফেস এরিয়া ইজ রেশনাল, বাট এখানে আমাদের কি হলো অমূলত, তাহলে এটা ভুল। ক্লিয়ার হলো, বুঝতে পারলে। এবার সেকেন্ডটা দেখো কি বলেছে যে ইটস ভলিউম ইজ রেশনাল। আচ্ছা সেম লজিক, তাহলে ভলিউমের ফর্মুলা কি হয়, ভলিউমের ফর্মুলা কি হয়, গোলকের 4/3 পাই আর কিউব, সেম লজিক। তাহলে আটটা কি, আটটা হচ্ছে আমার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, বাট আমার এই পাইটা কি, পাইটা তো ইরেশনাল। তাহলে যখন তুমি ইরেশনালের সঙ্গে রেশনাল গুণ করবে সেক্ষেত্রে পুরো সংখ্যাটা আমার কি হয়ে যাবে, ইরেশনাল হয়ে যাবে। বুঝতে পারলে, পাইটা কি, পাইটা তোমার ইরেশনাল, পাইটা তোমার ইরেশনাল, তাহলে তুমি ইরেশনালের সঙ্গে রেশনাল গুণ করছো সেক্ষেত্রে পুরো সংখ্যাটা আমার ইরেশনাল হয়ে যাবে। বাট এখানে কি বলেছিল যে ইটস ভলিউম ইজ রেশনাল, বাট অ্যাকচুয়ালি কি আসছে, ইরেশনাল আসছে। তাহলে অপশন 2টা হচ্ছে আমার ভুল। তাহলে এখানে দেখো কোনটা হবে, নাইদার 1 নট 2 হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে। সিডিএস 2020-তে কিন্তু কোশ্চেনটা এসেছিল, খুব ভালো কোশ্চেন। আমি ছোট করে আরেকবার বলে দিচ্ছি যে দেখো এখানে কি বলেছিল, গোলকের ব্যাসার্ধ একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা জানি কি রেশনাল নাম্বার, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি রেশনাল নাম্বার হয়, বাট এখানে যখন সারফেস এরিয়ার ফর্মুলাটা হয় 4 পাই আর স্কোয়ার, পায়ের সঙ্গে গুণ করছি, বাট পাইটা অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বারের সঙ্গে যখন রেশনাল নাম্বার গুণ হবে সেক্ষেত্রে পুরো সংখ্যাটা আমার ইরেশনাল নাম্বার হয়ে যাবে। আবার সেম টু সেম যদি ভলিউম করি, আমি ভলিউমের ফর্মুলা কি হয় 4/3 পাই আর কিউব। আটটা আমার কি রেশনাল নাম্বার, রেডিয়াসটা আমার রেশনাল নাম্বার, বাট পাইটা কি, পাইটা তো ইরেশনাল। সেক্ষেত্রে পায়ের সঙ্গে যখন আর এর গুণ হচ্ছে সেক্ষেত্রে পুরো সংখ্যাটা আমার ইরেশনাল নাম্বার হয়ে যাবে। ক্লিয়ার হলো। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর, নাইদার 1 নট 2। চলো নেক্সট অঙ্কে চলো। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটি সঠিক নয় সেটা চেয়েছে। অপশন এটা খেয়াল করো, এখানে কি বলেছে যে 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, এটা একদম সত্য। আমি তোমাদের আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে একের কি হয়, একের শুধুমাত্র একটাই ফ্যাক্টর থাকে, বাট প্রাইম হতে গেলে তার দুটো ফ্যাক্টর থাকতে হবে, প্রাইম হতে গেলে এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর থাকতে হবে, কম্পোজিট হতে গেলে তিনটে বা তার বেশি ফ্যাক্টর থাকতে হবে। বাট একের কি, একের শুধুমাত্র একটাই ফ্যাক্টর থাকে, সেই কারণে একটা মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে সঠিক।
এটা সঠিক আছে। অপশন বিটা চেক করো, আমার কি চেয়েছে, কোনটা সঠিক নয়, নট কারেক্ট চেয়েছে। হ্যাঁ, তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা সঠিক। নেক্সট নেক্সট অপশনটা কি বলেছে, 0 ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ। অবশ্যই দেখো জিরোটা কি পজিটিভও নয় নেগেটিভও নয়, তাই না? তাহলে এটাও কিন্তু আমার একদম সঠিক স্টেটমেন্ট। আচ্ছা, এবার 3 নম্বর স্টেটমেন্টটা দেখো কি বলেছে, ইফ পি ইন্টু কিউ ইজ ইভেন দেন পি অ্যান্ড কিউ আর অলওয়েজ ইভেন। বলেছে পি ইন্টু কিউ জোড় সংখ্যা হয় তবে পি এবং কিউ সর্বদা জোড় সংখ্যা। আচ্ছা চেক করি আমি, তাহলে আমি যদি দুটো জোড় সংখ্যা নিই 4 আর 6, দেখো এই ক্ষেত্রে যদি গুণ করি আমার গুণফল 24। তার মানে দেখতে পাচ্ছি দুটো জোড় সংখ্যা যখন নিচ্ছি তার গুণফলটা আমার জোড় সংখ্যা আসছে, হতে পারে। এবার দেখো আমি যদি একটা জোড় নিই আর একটা বিজোড় নিই, একটা জোড় একটা বিজোড়, এটা কি ইভেন, এটা অড। তাহলে একটা জোড় একটা বিজোড় নিচ্ছে, সেক্ষেত্রে আমার গুণফল কত আসবে, 12 আসবে। বাট এই 12টা কি, 12টা তো ইভেন। তাহলে কি এটা সত্য হচ্ছে? এটা তো সত্য হচ্ছে না। দেখো পি ইন্টু কিউ যদি জোড় সংখ্যা হয় তাহলে পি ইন্টু কিউ আমার জোড় সংখ্যা এসছে, পি ইন্টু কিউ আমার জোড় সংখ্যা এসছে 12। সেক্ষেত্রে পি এবং কিউ সর্বদা জোড় সংখ্যা হবে। সর্বদা কি জোড় সংখ্যা হবে? দেখো পিটা আমার জোড় সংখ্যা বাট কিউটা তো বিজোড় সংখ্যা। বাট সর্বদা অলওয়েজটা আমরা সত্যি বলতে পারবো না, হতে পারে বাট অলওয়েজ তো হবে না। বুঝতে পারলে? আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো আমি নিলাম 8 জোড় সংখ্যা ইন্টু 5। এবারে দেখো এই 8টা কি জোড় সংখ্যা, 5টা কি বিজোড় সংখ্যা। তাহলে এদের যখন গুণ হচ্ছে সেক্ষেত্রে আমার কি আসছে, 8 5 40। তাহলে 40টা কি জোড় সংখ্যা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমার উত্তর কিন্তু জোড় সংখ্যা আসছে, বাট সেক্ষেত্রে কিন্তু পি আর কিউটা যে জোড় হবেই সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ দেখো এই 8টা কি জোড়, 5টা বিজোড়। পি অ্যান্ড কিউ অলওয়েজ ইভেন হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না, অলওয়েজ বলতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে অপশন সি আমার কিন্তু ভুল। আচ্ছা এবার অপশন ডিটা চেক করো, কি বলেছে, √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। এটা আমাদের একদম সত্য যে √2 কি একটা অমূলত সংখ্যা। ঠিক আছে, এটা ভুল আছে একটু, অমূলত সংখ্যা হবে এটা। তাহলে কি √2 সবসময় আমরা কি জানি অমূলত সংখ্যা হয়, তাহলে অপশন ডিটাও কিন্তু ঠিক। তার মানে আমার কি চেয়েছিল যে নট কারেক্ট, তাহলে নট কারেক্ট কোনটা, অপশন সি। অপশন সি নট কারেক্ট। বুঝতে পারলে? আশা করছি ক্লিয়ার। তো এখানেই হলো তোমাদের ক্লাসিফিকেশন অফ নাম্বার বা সংখ্যা শ্রেণীবিন্যাসের সমাপ্ত। ঠিক আছে, দি এন্ড, দি এন্ড। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ নাম্বার বা সংখ্যা শ্রেণীবিভাগ কিন্তু তোমাদের শেষ। নেক্সট দিন আমি তোমাদের করবো ইউনিট ডিজিট বা একক অঙ্ক। ঠিক আছে, তো তোমরা যারা প্রতিটা ভিডিওর পিডিএফ চাইছো তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। টেলিগ্রামে কিন্তু আমি সমস্ত ধরনের পিডিএফ শেয়ার করি এবং সমস্ত ধরনের এক্সামের আপডেট কিন্তু আমি শেয়ার করি। তো সবাইকে থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আমি আজকে যে হোমওয়ার্কটা দিলাম সেই হোমওয়ার্কের অ্যান্সারটা এবং ভিডিওর কোনো জায়গায় যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো জায়গাটা যদি তোমার খটকা লাগে বা ডাউট হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবে। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ইউনিট ডিজিট নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।